আসসালামু আলাইকুম। সম্মানিত দর্শক, আশা করি আপনারা সবাই অবশ্যই ভালো আছেন এবং সুস্থ আছেন। দেখুন, রাজনীতি বড় অদ্ভুত এক দাবা খেলা। এই দাবা খেলায় কখনো কখনো এমন কিছু চাল দেয়া হয় যা সাধারণ মানুষের চোখে চট করে আসলে কখনোই ধরা পড়ে না। আপনি হয়তো ভাবছেন দাবার বোর্ডে আপনার গুটিগুলো খুব সুরক্ষিত আছে। ঠিক তখনই এমন একটা চাল আসে যা পুরো হিসাব নিকাশ একদম পাল্টে দেয়। আজ আমরা ঠিক এমন একটি বিষয় নিয়ে কথা বলবো, যা শুনলে আপনার মনে হবে রাজনীতির আকাশে বর্তমান সময়ে এক বিশাল ঝড় ঘনীভূত হচ্ছে। আর সেই ঝড়ের কেন্দ্রবিন্দুতে রয়েছে আমাদের এই প্রিয় বাংলাদেশ। দর্শক, তবে সেই ঝড়ের পূর্বাভাস বুঝতে হলে আমাদেরকে একটু দূরে তাকাতে হবে ওয়াশিংটন, ইসলামাবাদ আর দিল্লির দিকে। কারণ ভূ রাজনীতির একটা খুব সহজ এবং নির্মম সমীকরণ হলো, বড় দেশগুলোর টেবিলের নিচে যখন হাত বদল হয় তখন ছোট দেশগুলোর ভাগ্য নির্ধারিত হয়ে যায়। দর্শক, আজকের আলোচনাটি হয়তোবা আমার দেশে আপনার চিন্তার জগৎকে একটু নাড়িয়ে দেবে। তাই আমি বলবো শেষ পর্যন্ত সাথে থাকুন। তাহলে হয়তোবা আপনি অনেক কিছু উপলব্ধি করতে পারবেন। দর্শক, আপনারা নিশ্চয়ই ইতিমধ্যে খেয়াল করেছেন কদিন আগেও আন্তর্জাতিক অঙ্গনে একটা বেশ সাজ রব কিন্তু পড়ে গিয়েছিল। কি নিয়ে? আমরা দেখেছি ইরানের সাথে ইসরায়েল ও আমেরিকার যে চরম উত্তেজনা, সেখানে মধ্যস্থতাকারীর ভূমিকায় অবতীর্ণ হয়েছিল পাকিস্তান এবং পাকিস্তানের প্রেসিডেন্ট। এই দৃশ্য দেখে অনেকেই আনন্দে আটখানা হয়ে গিয়েছিলেন। বিশেষ করে আমাদের এই বাংলাদেশে যারা একটু পাকিস্তান প্রেমী বা যারা ভাবেন যে আমেরিকার সাথে পাকিস্তানের এই নতুন মধুচন্দ্রিমার ফলে ভারতের কপালে বিশাল একটা চিন্তার ভাঁজ পড়েছে, তারা রীতিমতো কিন্তু বগল বাজাচ্ছিলেন। অনেকেই বলা শুরু করেছিলেন এবার চীনের খবর আছে এবং এবার ভারতের খবর আছে। কারণ আমেরিকা আর পাকিস্তান এক হয়ে গেছে। দর্শক, আপনারা জানেন আমাদের মুক্তিযুদ্ধের সময়ও কিন্তু এই আমেরিকা আর পাকিস্তান একাট্টা হয়ে আমাদের যে স্বাধীনতা রয়েছে সেই স্বাধীনতার বিরোধিতা করেছিল। তাই তাদের এই নতুন করে কাছাকাছি আসার দৃশ্য দেখে এদেশের একটি বিশেষ মহলের মনে হয়েছিল এবার বোধহয় ভারত বলয় থেকে এই অঞ্চল বেরিয়ে যাবে এবং পাকিস্তান পন্থীদের একটা বড় বিজয় হতে যাচ্ছে। তাই তারা রীতিমতো কিন্তু আনন্দ উৎসবের আয়োজনও করে ফেলেছিল। তবে আমি প্রায় একটা কথা বলি, আন্তর্জাতিক রাজনীতিতে আবেগ বলে আসলে কিছু নেই। এখানে যা থাকে সেটা হচ্ছে স্বার্থ। আমেরিকা তার প্রয়োজনে পাকিস্তানকে ঠিক ততটুকু ব্যবহার করেছে যতটুকু একটা টিস্যু পেপারকে ব্যবহার করা হয়। আর ব্যবহার শেষে সেই টিস্যু পেপারের জায়গা কোথায় হয় তা নিশ্চয়ই আমাকে আর ব্যাখ্যা করে আপনাদেরকে বোঝাতে হবে না। এই যে দাবার চালটা উল্টে গেল, এটা আমরা কিভাবে বুঝলাম? বুঝলাম একটা অত্যন্ত তাৎপর্যপূর্ণ ঘটনার মধ্য দিয়ে। দর্শক, আপনারা জানেন দক্ষিণ ও মধ্য এশিয়া বিষয়ক মার্কিন শীর্ষ কূটনীতিক, যিনি আবারও সাবেক প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের অত্যন্ত ঘনিষ্ঠ বন্ধু, সেই সার্জিও গুর হঠাৎ করে জম্মু ও কাশ্মীর সফরে গেলেন। শুধু কি সফর করলেন, তিনি সেখানে গিয়ে সেখানকার মুখ্যমন্ত্রী ওমর আবদুল্লাহর সাথে অত্যন্ত উচ্চ পর্যায়ের এবং ফলপ্রসূ বৈঠকও করলেন। আর তারপর তিনি যা বললেন তা পাকিস্তানের জন্য এবং পাকিস্তান প্রেমীদের জন্য আক্ষরিক অর্থেই বলা চলে বিনা মেঘে বজ্রপাতের মতো। তিনি স্পষ্ট ভাষায় ঘোষণা দিয়েছেন জম্মু ও কাশ্মীর ভারতের একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ অংশ। এটি ভারতের ভূমি। একটু ভেবে দেখুন তো দর্শক, ৩৭০ ধারা বাতিলে এই প্রথম কোন শীর্ষ মার্কিন কূটনীতিক সেখানে গেলেন এবং ভারতের অবস্থানের প্রতি ১০০ ভাগ সমর্থন জানিয়ে আসলেন। এই ঘটনার মধ্য দিয়ে আমেরিকা আসলে গোটা বিশ্বকে, বিশেষ করে দক্ষিণ এশিয়াকে কি বার্তা দিল, আর যে বার্তাটা দিল সেটা বাংলাদেশের জন্য কতটুকু গুরুত্বপূর্ণ। দর্শক, বার্তাটা খুব পরিষ্কার। আমেরিকা বুঝিয়ে দিল এই পুরো দক্ষিণ এশীয় অঞ্চলটাকে তারা ভারতের চোখ দিয়ে দেখতে চায়, যেটা আমরা বহু আগে শুনে আসছি। ভারতের বাইরে গিয়ে ভারতকে এড়িয়ে বা ভারতকে চটিয়ে আমেরিকা আসলে এই অঞ্চলে কোনো সমীকরণ মেলাতে রাজি নয়। তারা চেষ্টা করেছে, ব্যর্থ হয়েছে। আর ঠিক এখানেই আমাদের বাংলাদেশের রাজনীতির ভবিষ্যৎ নিয়ে কিন্তু এক বিশাল প্রশ্নবোধক চিহ্ন তৈরি হয়েছে। কারণ দক্ষিণ এশিয়াকে ভারতের চোখে দেখা মানে কি? ভারতের চোখে দেখা মানেই হলো বাংলাদেশের ভবিষ্যৎ রাজনীতিতে এক বিশাল পরিবর্তনের আভাস।
ভারত তার জাতীয় নিরাপত্তার প্রশ্নে বিন্দুমাত্র কখনো কিন্তু আপোস করে না। এটা তাদের রাষ্ট্রনীতির একদম মৌলিক ভিত্তি। এবং তাদের জাতীয় নিরাপত্তা আমাদের বাংলাদেশের অভ্যন্তরীণ রাজনীতি, বাংলাদেশের স্থিতিশীলতা, বাংলাদেশের অর্থনৈতিক কাঠামো এবং বাংলাদেশের যে সরকার থাকে সেই সরকারের চরিত্র কিরকম সেটার উপর কিন্তু অনেক বেশি নির্ভরশীল। কারণ এই বাংলাদেশ এবং ভারত সীমানা যেগুলো রয়েছে সেগুলো কিন্তু সব থেকে বেশি। ভারত বাংলাদেশের সাথে সব থেকে বেশি সীমান্ত শেয়ার করে থাকে এবং বাংলাদেশেরও তিন দিকে কিন্তু ভারত। সেই হিসাবে বাংলাদেশে যদি কোনো বিস্ফোরণ ঘটে সেটার আজ কিন্তু দিল্লিতে গিয়ে লাগে এবং সবসময়ই লেগে এসেছে। এটা কিন্তু ইতিহাস থেকে আমরা দেখেছি। সুতরাং ভারত এই বিষয়টি কিন্তু সবসময় তীক্ষ্ণ নজরদারিতে রাখে, যার ফলশ্রুতিতে তারা আসলে চায় না বাংলাদেশে এমন কোনো বিস্ফোরক পরিস্থিতি তৈরি হোক, এমন কোনো অস্থিরতা তৈরি হোক, এমন কোনো ভঙ্গুর পরিস্থিতি তৈরি হোক যার প্রভাব ভারতের জাতীয় নিরাপত্তায় গিয়ে পড়ে, ভারতের জাতীয় স্বার্থে আঘাত হানে। দর্শক, আর এখানে তারা খুব ভালো করেই জানে বাংলাদেশের রাজনীতিতে যদি পাকিস্তানপন্থী প্রভাব পড়ে, যদি এখানে এমন কোনো সরকার থাকে যাদের সাথে পাকিস্তানের মাখামাখি সম্পর্ক থাকে, তবে সেটা ভারতের সেভেন সিস্টার্স থেকে শুরু করে এই যে গোটা পূর্বাঞ্চলীয়, সেই পূর্বাঞ্চলীয় নিরাপত্তার জন্য এক চরম হুমকি হয়ে দাঁড়াবে। ভারত কোনো অবস্থাতেই চাইবে না তাদের ঠিক পেটের নিচে এমন একটি বলয় তৈরি হোক যা তাদের নিরাপত্তার নিশ্চিত যে ঘুম সেই ঘুমটাকে হারাম করে দেয়। আর এই প্রেক্ষাপটে কিন্তু আমাদের বর্তমান বিএনপি সরকারের প্রধানমন্ত্রী জনাব তারেক রহমানের আসন্ন যে দিল্লি সফর, সেই দিল্লি সফর অত্যন্ত অত্যন্ত গুরুত্বপূর্ণ হয়ে উঠেছে। দর্শক, আমি মনে করি এই সফরের ভেতর দিয়ে নির্ধারিত হয়ে যাবে আগামী দিনে বাংলাদেশ ও ভারতের সম্পর্ক ঠিক কোন দিকে বইবে। এটি আসলে কোনো সাধারণ সৌজন্য সাক্ষাৎ নয়, আপনারা সবাই জানেন, বরঞ্চ এটি হতে যাচ্ছে এক কঠিন দর কষাকষির টেবিল। আপনারা হয়তো ভাবছেন ভারত কি চাইবে। ভারত চাইবে তাদের নিরঙ্কুশ নিরাপত্তা গ্যারান্টি। আর এখানেই আসবে সব থেকে বড় টুইস্ট। দর্শক, ভারত যদি দেখে যে বর্তমান সরকার তাদের যে দেয়া শর্ত সেই শর্তগুলো মেনে নিচ্ছে, তবে রাজনৈতিক অঙ্গনে আমরা কিন্তু একটা বড় ধরনের মেরুকরণ বা পরিবর্তন অবশ্যই অবশ্যই দেখতে পাবো। আর ভারতের শর্তগুলোর মধ্যে অন্যতম প্রধান শর্ত কি হতে পারে তা নিয়ে যদি আমরা একটু নির্মোহ বিশ্লেষণ করি, তবে একটা বিষয় খুব স্পষ্ট হয়ে ওঠে। ভারত এদেশে উগ্রবাদ বা মৌলবাদের উত্থানকে সব থেকে বেশি ভয় পায়, এটা ঐতিহাসিকভাবে কিন্তু প্রমাণিত। আর ঐতিহাসিকভাবে, আদর্শগতভাবে বাংলাদেশে উগ্রবাদ দমনে আওয়ামী লীগ সবসময় কিন্তু ভারতের কাছে একটি পরীক্ষিত এবং বিশ্বস্ত নাম হিসেবে পরিচিত। ভারত হয়তো সরাসরি বলবে না, কিন্তু তাদের এজেন্ডার ভেতরে খুব স্পষ্টভাবে এই বার্তা থাকবে যে বাংলাদেশের রাজনীতিতে আওয়ামী লীগের স্পেস নিশ্চিত করতে হবে, অর্থাৎ তাদের ব্যান উঠিয়ে নিতে হবে। শেখ হাসিনার দেশে ফেরা এবং আওয়ামী লীগের রাজনৈতিক অধিকারের বিষয়ে ভারত একটি সুস্পষ্ট গ্যারান্টি চাইবে। কেন? কারণ ভারত মনে করে একটি শক্তিশালী এবং ধর্ম নিরপেক্ষ রাজনৈতিক শক্তি হিসাবে আওয়ামী লীগের উপস্থিতি ছাড়া আসলে বাংলাদেশের রাজনীতিতে ব্যালেন্স বা ভারসাম্য ধরে রাখা কখনোই কিন্তু সম্ভব নয়। এখন প্রশ্ন হলো, প্রধানমন্ত্রী তারেক রহমান কি এই শর্ত মেনে নেবেন? দর্শক, যদি উভয় পক্ষ একটা সমঝোতায় পৌঁছায় এবং শর্তগুলো মেনে নেয়, তবে আমরা হয়তো দেখবো রাজনীতিতে একটা অদ্ভুত শিষ্টাচার বা সহাবস্থানের নতুন যুগের সূচনা হচ্ছে। একটা বিশাল রাজনৈতিক পরিবর্তন আসবে, যা হয়তো অনেকেই বর্তমান সময়ে এখনো কল্পনাও করতে পারছেন না। কিন্তু মুদ্রার উল্টো পিঠটাও কিন্তু আমাদের দেখতে হবে। যদি বাংলাদেশ সরকার অর্থাৎ বর্তমান নেতৃত্ব ভারতের এই শর্তগুলোতে কোনোভাবে রাজি না হয়, অথবা যদি তারা দিল্লিতে বসে মুখে রাজি হয়ে আসে কিন্তু দেশে ফিরে দলের ভেতরের কট্টরপন্থী বা দেশের ভেতরের উগ্রবাদীদের চাপে সেই কথা রাখতে ব্যর্থ হয়, তখন কি হবে? দর্শক, মনে রাখবেন রাষ্ট্র হিসেবে ভারত কখনোই আসলে প্ল্যান বি বা বিকল্প ছাড়া মাঠে নামে না। যদি তাদের শর্ত পালিত না হয়, যদি তারা দেখে যে বাংলাদেশে তাদের নিরাপত্তার জন্য হুমকি হয়ে থাকা শক্তিগুলো আরো অনেক বেশি প্রশ্রয় পাচ্ছে, তবে ভারত তাদের সেই বিকল্প কাজে লাগাবে।
আর এই বিকল্প জিনিসটা যে কতটা ভয়ঙ্কর এবং ধোঁয়াশায় ঘেরা তা এখনই আসলে পুরোপুরি পরিষ্কার করে বলা অত্যন্ত কঠিন। তবে ইতিহাস সাক্ষ্য দেয়, ভারত যখন তাদের ভূ রাজনৈতিক স্বার্থ রক্ষায় বিকল্প পথে হাঁটে, তখন সেই দেশের অভ্যন্তরীণ রাজনীতি তাসের ঘরের মতো ভেঙে পড়তে পারে। সেটা হতে পারে কোনো অনাকাঙ্ক্ষিত রাজনৈতিক অস্থিরতা, আবার হতে পারে এমন কোনো মেরুকরণ যা বর্তমান শাসন ব্যবস্থার ভিত যেটা রয়েছে সেই ভিতটাকেই নাড়িয়ে দেবে। এই ধোঁয়াশা হয়তো সময়ই পরিষ্কার করবে, কিন্তু তার ফলাফল যে খুব একটা শুভকর আসলে হবে না তা কিন্তু এখন থেকেই বলে দেয়া যায়, এবং এর কিছুটা আন্দাজ বর্তমান সময়ে আমরা কিন্তু পাচ্ছি। দর্শক, আমরা যারা একটু নিরপেক্ষ দৃষ্টিকোণ থেকে, একটু দার্শনিক জায়গা থেকে রাষ্ট্রনীতিকে বিচার করার চেষ্টা করি, তারা জানি রাজনীতিতে কেউ চিরস্থায়ী বন্ধু বা শত্রু নয়, কিন্তু ভৌগোলিক বাস্তবতা এখানে চিরস্থায়ী। ভারত আমাদের ৩ দিক থেকে ঘিরে থাকা এক বিশাল প্রতিবেশী। তাদের সাথে বৈরিতা করে, তাদের চোখের কাঁটা হয়ে, আর হাজার মাইল দূরে থাকা পাকিস্তানকে বুকে টেনে নিয়ে বাংলাদেশের রাজনীতিতে যে একটা স্থায়িত্ব আনা যাবে, এটা ভাবা আসলে আমার দৃষ্টিতে এক ধরনের রাজনৈতিক বড় বোকামি। সার্জিও গোরের এই কাশ্মীর সফর আসলে বোকামের কফিনে আমি মনে করি শেষ পেরেকটাই ঠুকে দিয়েছে। আমেরিকা এখানে বুঝিয়ে দিয়েছে, ভাই, আমরা ভারতের সাথেই আছি, তোমরা তোমাদের হিসাবটা এবার যেভাবে পারো মিলিয়ে নাও। তাই বর্তমান যে সরকার, সেই সরকারকে এখন অত্যন্ত বিচক্ষণতার সাথে কিন্তু পা ফেলতে হবে। একদিকে যেমন জনগণের সেন্টিমেন্ট, অন্যদিকে তেমনি ভূ রাজনৈতিক বাস্তবতা। এই দুটোর মাঝে একটা সুতোয় হাঁটার খেলা এখন শুরু হয়ে গেছে। আগামী কয়েকটা মাস, বিশেষ করে দিল্লি সফরের পর থেকে আমরা যে দৃশ্যপট দেখতে পাবো, তা হয়তো আমাদের অনেক হিসাব নিকাশকেই ভুল প্রমাণ করবে। তবে সুপ্রিয় দর্শক, দিন শেষে আমরা চাই দেশের মঙ্গল হোক। উগ্রবাদ, মৌলবাদ যেন এই দেশের সুন্দর ভবিষ্যৎ যেটা আছে সেটাকে গ্রাস করতে না পারে, এবং রাজনৈতিক দলগুলোর মধ্যে যেন একটা গণতান্ত্রিক সহাবস্থান নিশ্চিত হয়। সেটাই হোক আমাদের কাম্য এবং আমাদের সকলের চাওয়া পাওয়া। এখনকার মতো এই পর্যন্তই। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, অবশ্যই অবশ্যই নিরাপদে থাকবেন। দেখা হবে পরবর্তী কোনো আলোচনায়। ধন্যবাদ সবাইকে। আল্লাহ হাফেজ।